ওয়েলকাম টু কক্সেস বাজার। চলে আসলাম সমুদ্র দর্শনে। তো কোথায় চলে এসেছি এতদিন আপনাদেরকে সাসপেন্স রেখেছিলাম, তো আজকে ফাইনালি বলে দিয়েছি। তো অনেকে আবার কমেন্টসে বলেছিল যে আপু তুমি কক্সেস বাজার যাচ্ছ, তো যারা যারা বলেছে তাদের কিন্তু আইডিয়া ঠিক ছিল। তো আমরা এখানে আসার আগে থেকে কিন্তু আমাদের রুমগুলো বুকিং করা ছিল। তো আমরা এখন এখানে আসার আগে যাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে তাদের নাম্বারটা এখন বের করছি অটোতে বসে। ওরা যেন আমাদেরকে এসে নিয়ে যায়, কিন্তু পরে তাকিয়ে দেখলাম যে ওরা আগে থেকে দাঁড়িয়েছিল আমাদেরকে রিসিভ করার জন্য। তো যাই হোক ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এবং আমাদের ব্যাগপত্র সব কিন্তু ওরা নিয়ে চলে গিয়েছে। আমরা এখন রিসেপশনে দাঁড়িয়ে আছি। তো এখানে হচ্ছে চেক ইন টাইম হচ্ছে 11টার দিকে। তো সেখানে হচ্ছে আমরা আসছি প্রায় 4টার দিকে, যেহেতু আমাদের ট্রেন আসতে অনেকটা সময় লেগেছে। দেরিতে আসলে তাদেরই হয়তো আরও ভালো। তো যাই হোক এইখানে তো আমরা এখন এসে এখানে অপেক্ষা করছিলাম। ওইখানে অনেক কিছু থাকে, যেমন হচ্ছে এনআইডি কার্ড লাগে, তারপরে হচ্ছে কয়জন আমরা রুমে থাকবো, সব জায়গায় কিছু রুলস থাকে। তো সেগুলো হচ্ছে আমরা ফুলফিল করে দিলাম। এরপর হচ্ছে আমরা চলে এসেছি এখন লিফটের সামনে। তো লিফট থেকে সোজা চলে আসলাম হচ্ছে আমরা 4 তলায়। আমাদের রুম ছিল হচ্ছে 4 তলাতে। তো আমাদের সাথে যে ছেলেটা ছিল ওর সাথেই হচ্ছে আমরা ফোনে কন্ট্যাক্ট করেছিলাম, আর ওই সবটা হচ্ছে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিল। এইখানে আমাদের জন্য খুবই একটা হেল্প হয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা আঙ্কেল কিন্তু আমাদের এই রুমগুলো সব ওনারা হচ্ছে বুকিং করে দিয়েছে। যেহেতু আমরা এখানে ফার্স্ট টাইম আসতেছিলাম, আমাদের কোনো কিছু জানাশোনা ছিল না কোন রুম ভালো হবে বা কোন হোটেল ভালো হবে। তো সেক্ষেত্রে হচ্ছে উনি আমাদেরকে অনেকটাই হেল্প করেছে, যার কারণে আমরা ফাইনালি এখানে এসে রুম খুঁজতে হয়নি, আগে থেকে সব বুকিং করা ছিল, আমরা জাস্ট এসে কিন্তু উঠে পড়েছি। তো আমাদের রুম ট্যুরটা হচ্ছে আজকে দিচ্ছি না, যেহেতু আমি এখন আসলাম, আসার পরে বোরকাটা চেঞ্জ করেছি, তারপরে আবার সোজা বের হয়ে পড়লাম, কারণ আমরা হচ্ছে বিকেল 4টা বাজে, বাট আমরা এখনও কিছু খাইনি, প্রচণ্ড ক্ষুধার্ত সবাই। তো তাড়াতাড়ি করে আবার বের হয়ে যাচ্ছি বাইরে খাওয়ার উদ্দেশ্যে। রুম ট্যুর যদি আজকে দিতে না পারি তাহলে ইনশাল্লাহ আগামীকালকে ভিডিওতে দিয়ে দেব। আমাদের পরিবার মিলে কিন্তু এটাই আমাদের হচ্ছে ঢাকার বাইরে প্রথম ট্যুর। এর আগে হচ্ছে আমরা দাদা বাড়িতে গিয়েছিলাম সবাই মিলে, তার একটা আনন্দ ছিল। আসলে পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার একটা অন্যরকম আনন্দ থাকে, সেটা আসলে আমরা হাজব্যান্ড ওয়াইফ আসলে হয়তো বা সে ভালো লাগা কাজ করতো না। তো আমরা এমন একটা জায়গায় হচ্ছে রুম পেয়েছি যেটার হচ্ছে সামনেই রাস্তা ছিল, অটো থেকে শুরু করে কোনো কিছু পেতে আমাদের অসুবিধা হয়নি। একটু হেঁটেই কিন্তু বাইরে বেশ কয়েকটা ওইখানে রেস্টুরেন্ট ছিল। তো খাওয়া দাওয়ার দিক থেকে বলেন সব দিক থেকে কিন্তু আমরা অনেক ফেসিলিটি পেয়েছি। তো এইখানে ফার্স্টে তো আমরা জানতাম না, এখানে এসে হচ্ছে আমরা অটোর জন্য দাঁড়িয়েছিলাম, মানে অটোতে যাও ভেবেছিলাম। পরে ওইখানে রিসেপশন থেকে লোকরা বলছিল যে এখান থেকে অটোতে যেতে হবে না, সামনে কিন্তু রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তো এরপরে হচ্ছে সবাই মিলে একটু হাঁটতে শুরু করলাম। তো একটুখানি হেঁটেই কিন্তু আমরা রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি। তো আমাদের মতো বাঙালি খাবার দাবার যেখানে আছে সেখানে হচ্ছে আমরা আসলাম। এখন কিন্তু অলমোস্ট 4:30 বেজে গিয়েছে। তো আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব সমুদ্র দেখতে। তো যদিও বা আমাদের এখানে সন্ধ্যা হয়ে যাবে মনে হচ্ছে খেতে, তো দেখা যাক, তাড়াতাড়ি করে হচ্ছে আমরা খাবার নিচ্ছিলাম। তো এইখানে যেটা হয়েছে, বাবুর জন্য আসলে আমরা কোথাও কোনো খাবার পাচ্ছিলাম, মানে বাবুকে তো হচ্ছে সেরেলাক্স বা হচ্ছে সুজি খাওয়াই, তো ওর জন্য হচ্ছে পানি গরম করা দরকার, বা সেরিল্যাক্সটা তো আসলে কিছুক্ষণ জাল করতে হয়, তো তার কিন্তু কোনো ব্যবস্থা নেই। ওকে নিয়ে একটু আমাদের সমস্যাই হচ্ছে, কেননা ওর খাওয়া দাওয়াটা আসলে আমরা ঠিক মতো খাওয়াতে পারছি না। এরপরে হচ্ছে আম্মু বললো যে এখানে ডাল আছে, ডাল ভাত একটু ট্রাই করে দেখি খায় কি না। বাট ও ভাত বলেন বা মাছ গোশ সবজি অনেক বাচ্চারা দেখি খুব খায় মাশাআল্লাহ, কিন্তু আমার বাচ্চাটা খাবার খাওয়া নিয়ে অনেক সমস্যা করে, বা বাচ্চাদের যে খাওয়ানোর যে সেই ধৈর্যটা এটা কিন্তু আমার নেই। এই যে খাবার নিয়ে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে যে খাওয়াবো, আসলে আমার সেই ধৈর্যটুকুই আমি ধরতে পারি না। তো যাই হোক এইখানে হচ্ছে আম্মু যেহেতু আছে তো সমস্যা নাই, জাস্ট মানে ওকে আমরা এমন একটা অবস্থা হয়েছে কোনো রকম খাইয়ে দাইয়ে জাস্ট একটু ঠিক রাখছি যেন পেটটা ভরা থাকে কোনো রকম। বাবুকে বাহিরের চিপস চকলেট বা কেক এগুলো আমরা খুব বেশি এটা দেই না, এগুলোতে আসলে আরও মুখের রুচি নষ্ট করে, এমনিতেই তো খেতে চায় না। তো এইখানে আসার পর থেকে তাকে হচ্ছে কেক খাওয়ানো হচ্ছে, রুটি খাওয়ানো হচ্ছে, মানে মোট কথা ওর জন্য পেটটা একটু ভরা থাকে, তো এগুলো খাইয়ে রাখছি। তো এখানে হচ্ছে আমাদের ছিল হচ্ছে খাবারে আলু ভর্তা, তারপরে হচ্ছে মুরগির গোশ, ডাল, আর আমার সব থেকে পছন্দের হচ্ছে লোট্টে শুটকি ভুনা। এইদিকে কিন্তু শুটকিটা অনেক বিখ্যাত, তো প্রতিটা রেস্টুরেন্টে দেখলাম যে আমি শুটকি ভুনা অথবা ভর্তা এটা থাকেই। তো এখানে হচ্ছে আমরা ভাত নিয়ে নিচ্ছি। ভাই রে ভাই, খাবার খেতে এসে আমাদের জাস্ট মাথাটাই ঘুরে গিয়েছে। আলু ভর্তা যেটা কিনা খুবই সাধারণ, এটার দাম হচ্ছে 60 টাকা, আর যে শুটকি ভুনা দেখতে পাচ্ছেন এটা নিয়েছে হচ্ছে 120 টাকা, যেটা কিনা 2 জনের জন্য এনাফ।
এরপরে প্রত্যেকটা জিনিসের যেমন হচ্ছে মুরগি থেকে শুরু করে গরুর গোশত জাস্ট হাফ প্লেট হচ্ছে 420 টাকা। এক একটা খাবারের দাম প্রচুর পরিমাণে। 420 টাকায় কিন্তু আপনি 3 থেকে 4 পিস গোশত পাবেন, তাও খুবই ছোট ছোট। তো আসলে আমি এখানের খাবারের কোয়ালিটি দেখে, কোয়ান্টিটি দেখে এবং প্রাইস দেখে খুবই হতাশ। এখানের অটো ভাড়া থেকে শুরু করে, মানে আমরা যখন রেল স্টেশন থেকে নেমেছি, অটো ভাড়া থেকে শুরু করে যে কোনো খাবারে আমরা খেতে যাচ্ছি না কেন, প্রত্যেকটারই কিন্তু প্রাইস খুবই বেশি পরিমাণে। আর যেসব হচ্ছে হোটেলগুলোর দাম বেশি থাকে, যেমন এখানে কিন্তু অনেক এক্সপেন্সিভ রেস্টুরেন্ট রয়েছে, যেমন 5 স্টার যে হোটেলগুলো, তো এগুলোর আশেপাশে যে দোকানগুলো আছে খাবারের, সেগুলোর দাম কিন্তু আরও অনেক বেশি পরিমাণে। আমার বরাবরই কিন্তু হোটেলের মাছ কখনোই পছন্দ না, ওরা ভালো করে ধোয় না, একটা গন্ধ লাগে আমার কাছে। তো যার কারণে আমরা শুটকি বোনা, গরুর গোশত, মানে সিম্পল এই খাবারগুলোই বেশি খাচ্ছি। আমরা যে রিসোর্টে এসেছি এখানে হচ্ছে আমাদের কিনা পানি খেতে হবে। তো পরে দেখলাম যে আসলে আমাদের রিসোর্টে না, আশেপাশে এখানে যত রেস্টুরেন্ট বলেন, রিসোর্ট বলেন বা হোটেলগুলো, সবগুলোতে কিন্তু সবাইকে সেই পানি কিনে খেতে হয়। মানে আমরা এখানে 5-6 জন মানুষ, আমি খালি চিন্তা করি এই কয়দিন যদি আমরা পানি কিনে কিনে খাই তাহলে কতগুলো টাকা খরচ হবে। ভাই এইখানে শুধু টাকার খেলা, এত হিসাব করলে হবে না। আমি জানতাম এখানে আসলে প্রচুর পরিমাণে হচ্ছে টাকা খরচ হবে। তো আমরা এখন ঘুরতে আসছি, টাকার হিসাব করলে মাথা পুরো গোজামিল হয়ে যাবে। এসব চিন্তা বাদ দিয়ে জাস্ট এনজয় করছি। তো এখানে হচ্ছে আমরা খাওয়ার শেষ করে তারপর হচ্ছে অটো দিয়ে চলে আসলাম হচ্ছে বিচে। সমুদ্র দেখার জন্য এত দূর থেকে আমরা ছুটে আসলাম, তো সমুদ্র দেখতে যদি না আসি। তো আমরা কিন্তু রিসোর্টে এসে খাওয়া দাওয়া করি, এখন প্রায় সন্ধ্যা হতে চললো। তো আমরা কিন্তু চলে আসছি এখন বিচের দিকে ঘোরাঘুরি করতে। সন্ধ্যার দিকে যদিও বা এইসব জায়গাগুলো কিন্তু সেফ না, কেননা সমুদ্রের পাড় এগুলো আসলে খুব বেশি একটা ভালো জায়গা না, কিন্তু আমাদের মাথাতেই নেই যে একটু পরেই মাগরিবের আজান দেবে। আমরা কিন্তু আজকে ভেজা বা গোসলের উদ্দেশ্যে কিন্তু আসছি না, আমরা এখানে জাস্ট আজকে দেখার জন্য আসলাম, সমুদ্রের গর্জন শুনতে এবং সমুদ্র দেখতে। তো আমরা এখন যে বিচে আসছি এটা হচ্ছে মেবি সুগন্ধা বিচ পয়েন্ট। তো এইখানে হচ্ছে আসার পরে প্রচুর মানুষ আর অনেক পরিমাণে ভিড় ছিল। আগামীকালকে যাব হচ্ছে আমরা কলাতলি বিচে, তো ওই জায়গাগুলো হচ্ছে একটু মানুষ কম, নিরিবিলি। আর এখন যেহেতু বিকেলের সময়টা, তো এই কারণে মনে হয় অনেক বেশি মানুষ। তো আমরা দূর থেকে সমুদ্র দেখছিলাম, অনেক বড় বড় ঢেউ আসছিল। তো আমরা তো পাড়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখলাম যে ঢেউ অনেক দূরে, কিন্তু পাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় কিন্তু ঢেউ আমাদের খুব কাছে চলে আসে এবং আমাদেরকে ভিজিয়ে দেয়। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে, আমাদের ভেজা কিন্তু কোনো ইচ্ছে ছিল না। এই যে পানি চলে আসছে একদম পায়ের কাছে, আমরা কিন্তু বেশ অনেকটা দূরে দাঁড়িয়েছিলাম আর পানিও অনেক দূরে ছিল, কিন্তু এই সময় নাকি পানি আস্তে আস্তে পাড়ে দিয়ে কাছে চলে আসে। তো বাবুরাব্বু বলতেছে আমি যাই দূরে গিয়ে একটু ভালো করে ভিজে আসি। আমি বললাম যে এখন না, কালকে সকালে যাব। তো বাবুরাব্বু আসলে সে খুবই এক্সাইটেড, আমাকে বলতেছে আমাকে ক্যামেরা দাও, আমি ধরি, তুমি একটু যাও, গিয়ে দূরে দাঁড়াও। আমি বললাম যে ভাই আমার এত সাহস নেই, কেননা যেহেতু আমি সাঁতার কাটতে পারি না, তো এই কারণে কিন্তু সমুদ্র ভালো লাগে ঠিক আছে, বাট ভয়ও লাগে। এইখানে কিন্তু আমাদের অনিচ্ছা শর্ত সাগর আমাদেরকে ভিজিয়ে দিয়ে গেল। আমি বাবুরাব্বুকে বলছিলাম যে ক্যামেরাটা একটু নিচের দিকে ধরো, কেননা যখন ঢেউটা আসে পায়ের নিচ থেকে কিন্তু বালুগুলো একদম সরে যায়, মানে তখন মনে হয় যে মাথাটা ঘুরছে, যেহেতু পার নিচ থেকে বালুগুলো ওই যে পানির জোয়ারে টেনে নিয়ে যাচ্ছে, তখন পার নিচ থেকে বালুগুলো সরে যায়। প্রথমে তো আমি আর আমার ছোটো বোন নেমেছিলাম, এরপরে আম্মু দূরে দাঁড়িয়েছিল। আমি বললাম যে আম্মু চলে আসো, কেননা আসছি সমুদ্র দেখার জন্য, চলো একটু ভিজে যাই। আমি তো এদিকে অলরেডি ভিজে নিয়েছি, তুমিও চলে আসো। তো এই বলে কিন্তু আম্মুকেও টেনে নিয়ে আসলাম। এইখানে আমি জাস্ট বসে একটু হাতে পানি নিয়ে দেখছিলাম, কিন্তু বসতে পারছিলাম না, মানে জোরে ঢেউ দিয়ে আমাকে নিয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি করে আম্মুকে ধরে নিলাম। আমাদের কিন্তু ইউটিউব অনলাইন কোর্সে ভর্তি চলছে, যারা কিনা আপুরা ঘরে বসে টাকা ইনকাম করতে যাচ্ছেন, ঠিক ঘরের কাজ, রান্নাবান্নার ভিডিও শেয়ার করে কিন্তু আপনারা বর্তমানে ঘরে বসে খুব সহজেই ইনকাম করতে পারবেন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে জানতে হবে যে কিভাবে কাজ করলে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখানে যেমন ভিডিও করে টাকা ইনকাম করা খুব সহজ, তেমনিভাবে যদি আপনি সঠিক গাইডলাইন না জানেন, তাহলে কিন্তু ইউটিউব থেকে ডলার ইনকাম
করা কখনো সম্ভব না। এই যে আমরা যে ভাই মাসে মাসে টাকা ইনকাম করি, এটা কিন্তু এমনি এমনি টাকাটা আমাদের আসে না। এখানে আমরা কিন্তু অনেক পরিশ্রম করি, অনেক নিয়ম থাকে যেগুলো মেনে কাজ করি। যদি সত্যিকার অর্থে আপনার ইউটিউব থেকে ইনকাম করে ইচ্ছে থাকে তাহলে বলবো যে সঠিক নিয়ম মেনে তারপরে কাজ করেন, তবে কিন্তু এখান থেকে আর্নিং করা সম্ভব। সেই কাজগুলো কিন্তু আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি। তো যারা কিনা একদম নতুন আছেন, কিভাবে চ্যানেল খুলবেন, কিভাবে শুরু করবেন, কিভাবে কাজ করবেন ইউটিউবে, প্রত্যেকটা কাজ কিন্তু আমরা একদম শিখিয়ে দেই শুরু থেকে। যাদের অলরেডি চ্যানেল আছে এবং আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন কিন্তু সফল হতে পারছেন না, আপনাদের চ্যানেলে অবশ্যই কোনো কোনো ভুল রয়েছে, যে ভুলের কারণে কিন্তু আপনি সফল হতে পারছেন না। সেই ভুলগুলো ঠিক করে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। কষ্ট করে ঠিকই ভিডিও দিচ্ছেন, কিন্তু সেখান থেকে যদি আপনি ইনকামই করতে না পারেন, তার থেকে সঠিক গাইডলাইন জেনে কাজ উপরে স্ক্রিনে তো যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, যারা কিনা ইউটিউব অফলাইন কোর্স করতে চাচ্ছেন তারা কিন্তু উপরে নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনার কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে মেসেজ দেবেন। যারা কিনা সত্যিকার অর্থে ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন অবশ্যই তারা মেসেজ দেবেন। অযথা বিরক্ত করতে কিন্তু প্লিজ মেসেজ দিবেন না। যখন বড় ঢেউ আসে তখন কিন্তু নিজেদেরকে সামলানো খুব কঠিন হয়ে যাচ্ছিল। আম্মু বলতেছিল ফোনটা ভালো করে ধরে নিও। এইখানে কিন্তু আমি, আম্মু, ছোট বোন, তারপরে হচ্ছে আমার হাজবেন্ড, আমরা সবাই নেমে পড়েছি। কিন্তু আব্বু দাঁড়িয়েছিল বাবুকে নিয়ে, কেননা বাবুকে দেখার জন্য তো কাউকে লাগবে, তাই না? ওকে নিয়ে তার নামা যাবে না। তো ওই কারণে আব্বু পাড়ে দাঁড়িয়েছিল, আর এদিকে হচ্ছে আমরা সবাই এখন নেমে পড়েছি। না না ভাই লবণ আমি জানি। এখানে আমাকে একটু পানি খাইয়ে দিতে চেয়েছিল বাবুর আব্বু। আমি তো জানি এই পানিতে প্রচণ্ড লবণাক্ত পানি। তো ওইদিকে হচ্ছে আম্মু আর ছোটো বোন আরও একটু দূরে গিয়েছে, বাট আমি কিন্তু স্টিল নাও পাড়ে দাঁড়িয়ে আছি। ওই তো সমুদ্রের পানি যতটুকু এসে ভিজিয়ে দেয় আর কি, কেননা আমার অনেকটা সাহস নাই যে আমি এখন আরও দূরে যাব, কারণ ওইদিকে হচ্ছে আরও গভীর বড় বড় ঢেউ আসছিল। আম্মু আমি না ধরো, অনেক বড় ঢেউ আসছে, তুই দেখো ওইখান থেকে দেখো কিভাবে ভিজে নিয়ে যাচ্ছে, পুরো বোরকা আমার ভিজে গেছে গা। এইখানে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছিলাম, কেননা কোমর পর্যন্ত আমাদেরকে পানিতে ভিজিয়ে দিয়েছে। আমি তো বারবার অবাক হচ্ছিলাম, কেননা এইগুলো নিয়ে হচ্ছে আমাদেরকে এখন আবার রিসোর্টে যেতে হবে। বোরকা কিন্তু আমাদের পুরো ভিজে গিয়েছে, তবে অবশ্য সমস্যা হবে না, আমাদের বোরকা যথেষ্ট পরিমাণে ঢিলে ঢালা আছে। এখানে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে যেহেতু, তো মানুষ কিন্তু এখান থেকে অনেকটাই কমে গিয়েছে। আর এই দিকে দেখেন আমার কি অবস্থা হয়েছে, জাস্ট এসেছিলাম সমুদ্র দর্শন করতে, কিন্তু অলরেডি আমি এখানে ভিজে গিয়েছি। আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছিল না, কারণ আমার আসলে সত্যি খুবই ভালো লেগেছে। তো আজকে সন্ধ্যার সময় এইসব সার্থক, যেহেতু একটু হলেও ভিজতে পেরেছি, মানে একটু না পুরো ভালো মতোই ভিজে গিয়েছি। এখানে আমি, আমার ছোটো বোন এবং হাজব্যান্ড ছিলাম। দেখেন বাবুর আব্বু মানে আমার হাজব্যান্ড কি কাণ্ডটাই না করছে, মানে সে তার শালিকে পুরোপুরি ভিজিয়ে দিয়েছে, বলে যে আজকে ওকে একটা চুবনি দিলাম। চুবনি দেওয়ার আগে তো আমাকে বলে নাই, তো আমি তো পাশে দাঁড়িয়েছিলাম, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছি, তাড়াতাড়ি করে ওকে ধরে নিলাম। বাবুর আব্বুকে বললাম যেটা করা ঠিক হয়নি, যেহেতু ও সাঁতার কাটতে পারে না, তাড়াতাড়ি এখন আমার সাইডে চলে আসছে, আমাকে বলে যে আপনি এখন আমাকে সেভ করো। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি। আগামীকালকের দিনটা কিভাবে কাটাই বা এখানে কিভাবে কি করি, এখানে আসছি আমরা বেশ কয়েকদিনের জন্যই। তো আগামীকালে দেখা হচ্ছে নতুনটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।